আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির এই যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 102 অ্যান্ড 63 এবং প্রেসির 71 ও 82 এই চারটে প্যাসেজ দেখব। চলুন শুরু করি। দেখুন আপনারা ফার্স্ট ভিডিওটাকে পজ করে এই যে প্যাসেজটা যেটাকে ভালো করে একবার পড়ে নিন, তারপর আমরা এগোবো। ঠিক আছে, তাহলে এগোই। দেখুন কি বলছে, দেখুন ফার্স্ট লাইনটা কি বলছে। এখানে বলছে রবির গান শুনে মহর্ষি বলতেন। তাহলে আপনারা কিন্তু লিখছেন, সঠিকই লিখছেন, মানে আপনারা ইউজ টু এর যে ব্যবহারটা কিন্তু শিখে গেছেন, মানে সঠিকই লিখছেন। দেখলাম যে ইউজ টু ব্যবহার করে লিখছেন, ঠিক আছে। তো এখানে পার্টিসিপেল করে লিখতে হবে। তো রবির গান শুনে মহর্ষি বলতেন, রবি আমাদের বাংলাদেশের বুলবুল। দেখুন তাহলে বলতেন মানে কি, মানে এটা ইউজ টু ব্যবহার করতে হবে, যেন পুরাতন একটা অভ্যাস বোঝাচ্ছে, তাই না? তাহলে কি লিসেনিং রবির সং, মানে রবির গান শুনে মহর্ষি ইউজড টু সে, মানে মহর্ষি বলতেন, কি বলতেন, রবি ইজ দ্য নাইটাঙ্গেল অফ বাংলাদেশ, মানে রবি হলো বাংলাদেশের বুলবুল। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো। দেখুন তাহলে পরেরটাতে এগোই, কি বলছে দেখুন। এখানে বলছে একবার কোনো উৎসবে, কোনো উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ অনেকগুলি গান রচনা করিয়াছিলেন। তাহলে রবীন্দ্রনাথ করিয়াছিলেন, তাহলে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট লিখতে হবে। ঠিক আছে, আগেরটা যেহেতু আগে যেটা ছিল সেটা দেখুন একবার, সেটা এখানে এই যে যেটা বলেছে যে কি রবি ইজ দি নাইটাঙ্গেল অফ বাংলাদেশ, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টে লিখেছি, কারণ এটা রবি আমাদের বাংলাদেশের বুলবুল, এই কথাটা কিন্তু ডিরেক্টই লিখতে হবে। এই যে রবি আমাদের বাংলাদেশের বুলবুল, এটা ডিরেক্ট লিখতে হবে, তাই কিন্তু এইভাবে কিন্তু লেখা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে যেহেতু দেখুন, এখানে কি বলছে, এখানে বলছে কি রচনা করেছিলেন, তার মানে কি ফার্স্ট ইনডিফিনাইট, তাই না? তাহলে সেইভাবেই কিন্তু লিখেছে। দেখুন একবার কোনো অনুষ্ঠানে, দেখুন কে রচনা করেছিলেন, রবীন্দ্রনাথ। তাহলে সাবজেক্ট হিসেবে আপনি ফার্স্ট রবীন্দ্রনাথ লিখলেন, ওয়ান্স কম্পোস্ট, ভার্বের সেকেন্ড ফর্ম লিখলেন কম্পোস্ট, মেনি সংস, অনেক গান রচনা করেছিলেন, অন দি অকেশন অফ আ ফেস্টিভ্যাল, মানে কোনো একটা উৎসবে। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা পরের সেন্টেন্সে দেখুন কি বলছে এখানে। এখানে বলছে মহর্ষিদেব তখন ছিলেন চুঁচুড়ায়, তার মানে মহর্ষিদেব তখন চুঁচুড়ায় ছিলেন, তার মানে কি সিম্পল পাস্টে আপনাকে লিখতে হবে। দেখুন কিভাবে লিখেছে এখানে, কে ছিলেন, মহর্ষিদেব, তাহলে সাবজেক্ট লিখলাম যে মহর্ষিদেব ওয়াজ ইন চুঁচুড়া দেন, মানে চুঁচুড়া দেন মানে কি মহর্ষিদেব তখন চুঁচুড়ায় ছিলেন। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম, সিম্পল পাস্টে কিন্তু লিখলাম। আচ্ছা পরেরটা দেখি কি বলছে দেখুন এখানে। এখানে আছে কি কবির ডাক পড়লো সেখানে, তার মানে কবির ডাক পড়লো সেখানে মানে কি কবিকে সেখানে ডাকা, মানে ডাকা হয়েছিল, তাহলে প্যাসিভে লিখতে হবে, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। দেখুন সেভাবেই কিন্তু লিখেছি যে কাকে ডাকা হয়েছিল, কবিকে, তার মানে দি পোয়েট ওয়াজ কল্ড, কবিকে ডাকা হয়েছিল দে সেখানে। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো। আচ্ছা তাহলে কি পাস্ট ইনডিফিনিটের প্যাসিভে লিখলাম। পরেরটা দেখে দেখুন কি বলছে। এখানে বলছে জ্যোতি দাদাকে হারমোনিয়ামে বসিয়ে কবি নতুন গান সবকটি একে একে গাইলেন। তাহলে এখানে যেভাবে ওই যে লিখতে হচ্ছে যে যেভাবে দেওয়া আছে ওখানে হিন্টসটা, সেভাবেই লিখেছেন অনেকে, তো ঠিকই লিখেছেন। দেখুন এখানে এইভাবে লেখা উচিত যে টু দি অ্যাকম্পেনিমেন্ট অফ দি টিউন প্লেড আপন হারমোনিয়াম বাই হিজ এল্ডার ব্রাদার, তার মানে কি বাই হিজ এল্ডার ব্রাদার জ্যোতি, তার মানে তার যে বড় ভাই জ্যোতি, সেই বড় ভাইয়ের সহযোগিতায়, তার বড় ভাই যে হারমোনিয়ামটা প্লে করেছে তার সেই প্লে করা টিউনের সহযোগিতায়। এবারে দেখুন কি হচ্ছে, কবি নতুন গান সবকটি এক একে গাইলেন, মানে গেয়েছিলেন, তাই না? গেয়েছিলেন, প্রেজেন্ট পারফেক্ট কিন্তু লিখতে পারবেন না, গেয়েছিলেন, গাইলেন মানে কি বলছে গিয়েছিলেন, তাহলে কি আপনাকে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট লিখতে হবে। দেখুন সেটাই কিন্তু এখানে লিখেছে কি দি পোয়েট সাবজেক্ট স্যাং, গেয়েছিলেন অল দি নিউ সং, মানে সমস্ত গানগুলিকে ওয়ান বাই ওয়ান, মানে একে একে। ঠিক আছে, বোঝাতে পারলাম কি হলো। আচ্ছা দেখুন পরেরটা কি বলেছে। এখানে বলছে গান শেষে মহর্ষি বললেন, মানে গানের শেষে মহর্ষি বলেছিলেন, ফার্স্ট ইনডিফিনাইট। তারপর দেখুন ডিরেক্ট যে স্পিচটা সেটা শুরু হচ্ছে, শেষ হচ্ছে অনেক পরে। তো দেখুন এখানে দেশের রাজা যদি দেশের ভাষা ও সাহিত্যের আদর বুঝতো, এখানে অনেকে আন্ডারস্ট্যান্ড হিসেবে লিখছেন, আন্ডারস্ট্যান্ড লানিকে আপনি অ্যাপ্রিসিয়েট লিখতে পারেন। ঠিক আছে, তবে কবিকে তারা পুরস্কার দিত। দেখুন কীভাবে লিখেছে এখানে, এই যে পুরস্কার দিত, তাহলে মানে আপনাকে কিন্তু উড ইউজ করতে হবে। ঠিক আছে, দেখুন অ্যাট দি এন্ড অফ দি সং, মানে কি গানের শেষে মহর্ষি সেট, মানে মহর্ষি বলেছিলেন, কি বলেছিলেন দেখুন। এবার যে ডিরেক্ট স্পিচ যেটা শুরু হচ্ছে সেটা কি দেখুন, ইফ দি কিং অফ দি কান্ট্রি কুড অ্যাপ্রিসিয়েট, মানে যদি বুঝতে পারতো, কুড অ্যাপ্রিসিয়েট। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি হচ্ছে, কুড অ্যাপ্রিসিয়েট, যদি বুঝতে পারতেন, দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য লিটারেচার অফ দি কান্ট্রি ল্যাঙ্গুয়েজ বা কান্ট্রি লিটারেচারকে, দেন যেহেতু এখানে কমা দিচ্ছি, দেন না দিলেও হবে। ঠিক আছে, দেন সেহেতু দে উড, মানে তাহলে কি করতো, দে উড রিওয়ার্ড দি পোয়েট, তাহলে তারা কবিকে রিওয়ার্ড করতো। তাহলে দেখুন উডটাকে কিন্তু ইউজ করলাম। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম। দেখুন পরেরটা কি বলছে দেখুন, এটা একবার দেখে নিন এখানে কি বলছে। এখানে বলছে রাজার দিক থেকে যখন সে সম্ভাবনা নেই তখন আমাকেই সে কাজ করতে হবে। দেখুন এই যে বলছে কি রাজার দিক থেকে যখন সে সম্ভাবনা নেই, যে যখনটাকে আপনি কিন্তু যেহেতু হিসেবে ধরতে পারেন, কি রাজার দিক থেকে যেহেতু সে সম্ভাবনা নেই, তাই না? তাহলে দেখুন অ্যাজ দেয়ার ইজ নো পসিবিলিটি ফ্রম দি কিং, মানে যেহেতু রাজার দিক থেকে কোনো পসিবিলিটি নেই,
তাহলে দেখুন, তারপরে কি তখন আমাকেই মানে তাহলে আমাকেই সে কাজ করতে হবে। তাহলে দেন মানে কমা দিলাম, দেন আর দিলাম না, তার মানে হচ্ছে সেই সেহেতু আই উইল এইভাবে লিখবেন, কারণ এটা ডিরেক্ট স্পিচে আছে, তাই কিন্তু আপনাকে এইভাবে লিখলেই বেটার হবে কি আই উইল হ্যাভ টু ডু ইট, মানে আমাকে সেটা করতে হবে। অনেকে কি করছে এই হ্যাভ টু দিচ্ছে কিন্তু উইলটা দিচ্ছে না, কিন্তু আই উইল হ্যাভ টু দেবেন, তাহলে মানেই হচ্ছে কি আমাকে করতে হবে, ঠিক আছে। আর আই হ্যাভ টু মানে কি আমাকে করতে হয়, এরকমটা মানে হয় যে আমাকে করতে হয় এরকমটা, কিন্তু এখানে যেহেতু বলেছে যে আমাকে করতে হবে, তাহলে কি লিখতে হবে আপনাকে আই উইল হ্যাভ টু ডু ইট, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারলাম কি হলো। আচ্ছা, দেখুন পরেরটা কি বলছে, এখানে বলছে এই বলে এই বলে তিনি 500 টাকার একখানি চেক ছেলের হাতে দিলেন। তার মানে দেখুন এই বলে, তাহলে আপনাকে এখানে পার্টিসিপেল করে লিখতে হবে। দেখুন এই বলে মানে সেইং দিস, এই বলে দিলেন মানে দিয়েছিলেন, তাহলে আপনাকে ফার্স্ট ইন্ডিফিনিটে লিখতে হবে হি গেভ আ চেক অফ 500 রুপিস টু দি সান, মানে ছেলের হাতে দিলেন বা ছেলেকে দিলেন, কি দিলেন 500 টাকার একটা চেক। তাহলে দেখুন ফার্স্ট ইন্ডিফিনিটে লিখলাম সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে বাকিটা অবজেক্ট হিসেবে লিখলাম, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারছি কি হচ্ছে। আচ্ছা দেখুন তারপরে কি বলছে, এখানে বলছে রাজার দিক থেকে যে পুরস্কার সম্ভাবনা সেদিন ছিল না, সে পুরস্কার কিন্তু পরে এসেছিল বিশ্বের দিক থেকে। দেখুন এই যে বলছে কি দি পসিবিলিটি অফ রিওয়ার্ডিং, মানে পুরস্কারের সম্ভাবনা, হুইচ ওয়াজ নট এক্সপেক্টেড, ফার্স্ট ইনডিফিনাইটের প্যাসিভ করলাম, হুইচ ওয়াজ নট এক্সপেক্টেড যেটা আশা করা ছিল না, ফ্রম দি কিং দেন তখন রাজার কাছ থেকে, দ্যাট রিওয়ার্ড কেম ফ্রম দি ওয়ার্ল্ড লেটার, মানে সেই রিওয়ার্ডটা পরে পৃথিবীর তরফ থেকে বা পৃথিবী থেকে এসেছিল, ঠিক আছে। এইভাবে কিন্তু লিখলাম। তাহলে দেখুন এখানে হুইচ ওয়াজ থেকে যেটা লিখেছি, যেটা আমি লিখলাম সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিটে প্যাসিভে লিখলাম, তারপরে যেটা লিখলাম দ্যাট থেকে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিটেই লিখলাম, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারলাম কি হলো। আচ্ছা দেখুন তারপরে দেখি কি বলছে, এখানে বলছে রাজ পুরস্কারের মূল্য কম নয়, তাহলে আপনাকে কিন্তু কি করতে হবে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট ইউজ করতে হবে। কিন্তু বিশ্বকবি রূপে যে পূজা তিনি পেয়েছেন তাকে সোনার উপর ভিত্তিতে ওজন করা যায় না, তাই সে অমূল্য। দেখুন এটাকে কিভাবে করেছি, এখানে বলছে ফার্স্ট যে লাইনটা রাজ পুরস্কারের মূল্য কম নয়, তার মানে দেখুন প্রেজেন্ট ইনডিফিনিট লিখতে হবে বা সিম্পল প্রেজেন্ট, দি ভ্যালু অফ দি রয়্যাল প্রাইজ ইজ নট লো, ঠিক আছে। দি ভ্যালু অফ দি রয়্যাল প্রাইজ ইজ নট লো, ঠিক আছে। ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার দেখুন বাট কিন্তু দি ওয়ার্শিপ মানে যে পূজা, দ্যাট হি রিসিভড যেটা তিনি পেয়েছিলেন ফার্স্ট ইনডিফিনাইট, অ্যাজ আ ওয়ার্ল্ড পোয়েট একজন ওয়ার্ল্ড পোয়েট হিসেবে, একজন বিশ্বকবি হিসেবে, ক্যান নট বি মেজার্ড সেটাকে কিন্তু মেজার করা যায় না ইন টার্মস অফ গোল্ড অ্যান্ড সিলভার, মানে সোনার উপর ভিত্তিতে, ঠিক আছে। সো ইট ইজ প্রাইসলেস, সুতরাং এটা অমূল্য, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারলাম কি হলো। আর যদি এখানে সমস্যা থাকে আপনি আবার দেখুন ভিডিওটাকে, সঠিকভাবে কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা এবার আমরা যে প্রেসিটা আছে সেটাকে একবার দেখবো। দেখুন এটাকে পড়ে একবার ভালো করে মানেটা বোঝার চেষ্টা করুন। আচ্ছা আমি একবার মানেটা বোঝানোর চেষ্টা করছি, দেখুন কিভাবে এটাকে বলতে চেয়েছে, কি বলতে চেয়েছে এর মধ্যে। দেখুন এখানে বলছে দি স্টুডেন্টস মাস্ট প্রিজার্ভ, মানে স্টুডেন্টসদের প্রিজার্ভ করা উচিত, ঠিক আছে, মানে প্রিজার্ভ করা দরকার। অফকোর্স হি উইল মিট উইথ ডিফিকাল্টিস, মানে সে অফকোর্স ডিফিকাল্টিসের সঙ্গে মিট করবে, ডিফিকাল্টিসের সঙ্গে তার সাক্ষাৎ তো হবেই। নট ওয়ান অর টু অর হাফ আ ডজন, মানে একবার দুবার বা কয়েক ডজন বার এরকম কিন্তু নয়, বাট উইথ আ লিজিয়ন, মানে অসংখ্যবার তাকে কিন্তু ডিফিকাল্টিসের সঙ্গে ফেস করতে হবে। অনলি অ্যাজ হি অ্যাডভান্সেস, কিন্তু যখন সে তার নিজেকে অ্যাডভান্স করে, মানে যখন আরও এগিয়ে নিয়ে যায়, হি উইল ফাইন্ড ইজ ইজিয়ার টু কনকিওর দ্যান দি লাস্ট, মানে যে আগে যে সমস্যার সম্মুখীন হয়েছিল তার থেকেও কিন্তু সে বেশি ইজিয়ার কিন্তু হয়ে উঠবে, এরকমটা কিন্তু মানেটা বলতে চাইছে, ঠিক আছে। অ্যান্ড হিজ কন্টিনিউয়াল সাকসেস উইল গিভ হিম আ স্পিরিট অফ কনফিডেন্স, এবং এই যে তার অনবরত এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় কিন্তু তাকে কি করবে, দেখুন কি বলছে, উইল গিভ হিম আ স্পিরিট অফ কনফিডেন্স, মানে তাকে কিন্তু কনফিডেন্স দেবে, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারছি কি হচ্ছে। দেখুন অফকোর্স হি উইল মিট উইথ ডিফিকাল্টিস, আবার কিন্তু সে একই কথাই বলছে, অর হোয়ার উড বি দি গ্লোরি অফ নিড অফ স্টাডি, মানে যদি সে ডিফিকাল্টিসের সঙ্গে যদি মুখোমুখি না হয়, তাহলে এই যে গ্লোরি, এই যে গ্লোরি তার সিগনিফিকেন্সটা কী রইল সেটা কিন্তু বলছে। তারপরে দেখুন উই ডু নট shower stars and laurels upon a general who matches across an undefended country, মানে যে জেনারেল যে কিনা দেশকে নিজের দেশকে রক্ষা করতে পারে না, তাকে কিন্তু আমরা কোনো মূল্যই দিয়ে থাকি না, এরকমটাই কিন্তু বলতে চাইলো। এবার দেখুন কি বলছে, নলেজ উড লস হাফ ইটস বিউটি অ্যান্ড ইউজফুলনেস ইফ উই কুড অ্যাকুয়ার ইট উইথাউট হার্ড টয়েল, মানে যদি আমরা হার্ড টয়েল না করে যদি নলেজটাকে আমরা গেন করি বা সাকসেসটাকে গেন করি, তাহলে কিন্তু আমরা তার যে সাকসেস, সেই সাকসেস কিন্তু তার অর্ধেক সৌন্দর্য হারিয়ে ফেলে, মানে এরকমটাই বলছে, ঠিক আছে। এবারে দেখুন দি জয় লাইজ ইন স্ট্রাগল অ্যান্ড নট ইন প্রাইজ, মানে জয়টা কিন্তু স্ট্রাগলের মধ্যেই থাকে, যে যখন সে প্রচেষ্টা করছে সে তার মধ্যেই থাকে, সে যে যখন রিওয়ার্ড হচ্ছে তখন কিন্তু নয়, মানে জয়টা কিন্তু স্ট্রাগলের মধ্যেই নিহিত, ঠিক আছে। দেখুন তারপরে কি বলছে,
it is struggle that carries on the education of the soul and the development of a character. Of course he will meet with difficulties, but there never was a difficulty that could not be conquered. দেখুন একই রকম কিন্তু মানে বলছে, আগের মতোই কিন্তু সেম মানেটাই কিন্তু এখানে বলছে। তার মানে আপনি যদি এটাকে ভালো করে পড়ে বুঝে থাকেন তাহলে কিন্তু আপনি এটাই বুঝতে পারবেন যে এখানে জিসটা কি বলতে চেয়েছে। যে জিসটা বলতে চাইছে কি, যে মানে জীবনে সাফল্য বা আত্মবিশ্বাস যদি কেউ পেতে চায় তাহলে কিন্তু তাকে কিন্তু অবশ্যই সমস্যার মুখোমুখি হতে হবে, এরকমটা কিন্তু বলতে চাইছে। আর কি বলছে যে এই সাফল্য বা অসুবিধা মানে গুলোকে যদি সে পরাস্ত করতে পারে তাহলেই কিন্তু সে তার যে সাকসেস সেটাই কিন্তু আরো সুন্দর হয়ে উঠবে। ঠিক আছে, এরকমটা কিন্তু বলছে, বোঝা যাচ্ছে কি বলছি। তারপর দেখুন আরেকটা কি মানে আসে যে এখান থেকে এরকম বলছে যে কি মানে সাফল্যের আনন্দ বা গৌরব এই জিনিসটা কিন্তু তার স্ট্রাগলের মধ্যেই কিন্তু আছে, তার কিন্তু রিওয়ার্ডের মধ্যে নয়। মানে তার সে যখন স্ট্রাগল করছে তার মধ্যেই কিন্তু সে আনন্দ পাচ্ছে, সেই জন্যই কিন্তু সে আরো কাজ করার যে উৎসাহ সেটা কিন্তু পায়, সেই জন্যই কিন্তু সাকসেসটা সে হয়। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলাম কি ব্যাপারটা জিসটা এর। তো দেখুন এটাকে আমি যখন সামারাইজ করছি প্রেসে যখন হিসেবে লিখছি তখন দেখুন কীভাবে লিখবো। একটা ফার্স্ট যে আমি যে টাইটেলটা দিলাম দেখুন কীভাবে কী দিলাম। ফার্স্ট টাইটেলটা দিলাম কি, সাকসেস অ্যান্ড কনফিডেন্স লাই ইন স্ট্রাগল। ঠিক আছে, মানে সাকসেস আর কনফিডেন্স এটা কিন্তু স্ট্রাগলের মধ্যেই নিহিত থাকে। ঠিক আছে, দেখুন এবারে কি করলাম, এবার এই যে সামারাইজ যেটা লিখলাম, যে প্রেসিটা করে লিখলাম, সেটা দেখুন কি হচ্ছে, বলছে এভরিওয়ান হ্যাজ টু ফেস আ লট অফ প্রবলেমস টু গেট সাকসেস অ্যান্ড কনফিডেন্স ইন লাইফ। মানে এভরিওয়ান হ্যাজ টু ফেস, প্রত্যেককে সম্মুখীন হতে হয়, ফেস করতে হয় কার সাথে, এভরিওয়ান হ্যাজ টু ফেস আ লট অফ প্রবলেমস, মানে লট অফ প্রবলেমসের সঙ্গে অনেক সমস্যার সাথে, টু গেট সাকসেস মানে সাকসেস পেতে গেলে, অ্যান্ড কনফিডেন্স ইন লাইফ এবং লাইফে কনফিডেন্স পেতে গেলে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। তারপর দেখুন দিস সাকসেস বিকামস মোর বিউটিফুল, মানে এই সাকসেসটা আরও সুন্দর হয়ে ওঠে আফটার ডিফিটিং দি ডিফিকাল্টিস, মানে ডিফিকাল্টিসগুলোকে হারানোর পর। তারপর দেখুন দি প্লেজার অ্যান্ড দি গ্লোরি অফ দি সাকসেস ইজ লাই ইন স্ট্রাগল, মানে এই যে প্লেজারটা আর যে গ্লোরিটা সাকসেসের সেটা কিন্তু স্ট্রাগলের মধ্যে নিহিত, নট ইন রিওয়ার্ড, মানে রিওয়ার্ডের মধ্যে কিন্তু নয়। তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম কি হলো। আপনারা ভালো করে একবার যে যেটা দিয়েছে সেই যে প্যাসেজটা সেটাকে আরেকবার ভালো করে পড়ুন, পড়ার পরে কিন্তু নিজের থেকেই তৈরি করুন, এখান থেকে কপি করলে কিন্তু হবে না, মানে আপনাকে নিজের থেকেই কিন্তু এটাকে স্কিল পাওয়ারটা বাড়াতে হবে যে কীভাবে কিন্তু করা যায়। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, যদি এখন না বোঝা যায় আপনি আবার দেখুন ভিডিওটাকে কীভাবে বোঝাচ্ছে, সেইভাবেই আপনি নিজে চেষ্টা করুন, দেখবেন ঠিক মানে হয়ে যাবে, চেষ্টা করুন হয়ে যাবে। আচ্ছা, পরেরটা দেখুন পরের যে প্যাসেজটা বলেছে আমাদের ট্রান্সলেশনের, ভিডিওটাকে পজ করে একবার ভালো করে এটাকে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, চলুন এগোই। কি বলছে দেখুন, এখানে বলছে দেখুন, বলছে কি ভবানী ঠাকুর হো হো করিয়া হাসিয়া উঠিল, তার মানে কি ভবানী ঠাকুর হো করে হেসে উঠেছিল, তার মানে পাস্ট ইনডিফিনিট লিখতে হবে আপনাকে। এবারে এই যে বার্স্ট, BURST বার্স্ট, মানে বার্স্ট ইনটু আ পিল অফ লাফটার এরকম লেখা যায়, বা বার্স্ট ইনটু আ স্ক্রিম অফ লাফটার এরকম লেখা যায়। মানে স্ক্রিম মানে ওই চেঁচিয়ে ওঠা, মানে প্রচণ্ড উচ্চ কণ্ঠে চেঁচানো, যেহেতু এখানে হো হো করে হাসছে তাই আপনি স্ক্রিম লিখতে পারেন বা পিলও কিন্তু লিখতে পারেন। ঠিক আছে, দেখুন কীভাবে লিখেছে এটাকে। তাহলে আমি লিখলাম এইভাবে, দেখুন পাস্ট ইনডিফিনিট ইউজ করলাম, ভবানী ঠাকুর বার্স্ট। এই যে বার্স্টের কিন্তু তিনটে ফর্মই একই, বার্স্ট, মানে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্মটা কিন্তু একই হয়। ঠিক আছে, তাহলে ভবানী ঠাকুর বার্স্ট ইনটু আ স্ক্রিম অফ লাফটার, বা অনেকে এখানে পিল লিখছে সেটাও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে ভবানী ঠাকুর সাবজেক্ট, বার্স্ট সেকেন্ড ফর্ম, তারপরটা কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে লিখলাম। তাহলে কি ভবানী ঠাকুর বার্স্ট ইনটু আ স্ক্রিম অফ লাফটার, তার মানে ভবানী ঠাকুর হো করিয়া হাসিয়া উঠেছিলেন। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো। পরেরটা দেখুন কি বলছে, এখানে বলছে প্রফুল্ল অপ্রতিভ হইয়া দেখিয়া বলিল। তাহলে আপনি এখানে এই যে অপ্রতিভ বলছে, এই অপ্রতিভকে আপনি অ্যাবসেন্ট হিসেবে লিখতে পারেন। তো এই সেন্টেন্সকে আপনি দুভাবে লিখতে পারেন, একটা কম্পাউন্ড হিসেবে লিখতে পারেন, বা আপনি যদি পার্টিসিপেল করতে চান তাহলে কিন্তু সিম্পল সেন্টেন্সেও আপনি লিখতে পারেন। ঠিক আছে, দেখুন তারপরে যে ডিরেক্ট স্পিচটা এখান থেকে শুরু হচ্ছে এটা কিন্তু পরে গিয়ে শেষ হচ্ছে। তো আপনি যখন ডিরেক্ট স্পিচে লিখবেন তো যখন যেভাবে আছে কিন্তু সেভাবে লিখতে হবে। বাকিটা দেখুন এখানে এই যে অপ্রতিভ দেখিয়া বলিল, তাহলে কিন্তু আপনাকে পাস্ট ইমিডিয়েট লিখতে হবে। কিন্তু বাকিটা দেখুন মা বোকা মেয়ের মতো কথাটা বলিলে, তার মানে কি জাস্ট ফিনিশড বলছে, তাহলে কিন্তু আপনাকে প্রেজেন্ট পারফেক্টে কিন্তু লিখতে হবে। তাই হাসিলাম এটাকেও কিন্তু প্রেজেন্ট পারফেক্টে লিখতে হবে। কিন্তু এই যে বাকিটা যেটা বলছে এটা কিন্তু আপনাকে পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। দেখুন কীভাবে লিখেছে এটাকে এইভাবে লেখা যেতে পারে। দেখুন কি বলছে, এখানে বলছে যে প্রফুল্ল অপ্রতিভ হইয়া দেখিয়া বলিল, তাহলে আমি কিন্তু এখানে কম্পাউন্ড করে লিখেছি। দেখুন যে কি প্রফুল্ল লুকড অ্যাশেমড, মানে প্রফুল্ল অপ্রতিভ হইল বা লজ্জিত হইল, অ্যান্ড সেড এবং বলিল। কিন্তু আপনি যদি পার্টিসিপেল করে সিম্পল সেন্টেন্স করতে চাইতেন তাহলে কিন্তু আপনাকে এইভাবে লিখতে হতো যে কি লুকিং অ্যাশেমড, তারপরে লিখতেন প্রফুল্ল সেড, মানে লুকিং অ্যাশেমড মানে অপ্রতিভ হয়ে বা লজ্জিত হয়ে, প্রফুল্ল সেড মানে প্রফুল্ল বলিল। ঠিক আছে, তারপর দেখুন এই যে বলছে মা বোকা মেয়ের মতো, মা এই যে সম্বোধন করলো মা বলে, তাহলে সেখানে মাদার লিখলাম, বোকা মেয়ের মতো কথাটা বলিলেন। তার মানে এখানে কিন্তু আপনি সাবজেক্টটাকে খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনাকে কিন্তু সাবজেক্ট হিসেবে ইউটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে দেখুন ইউটাকে আমি সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম, তারপরে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করলাম যে ইউ হ্যাভ সেড লাইক আ ফুলিশ গার্ল, মানে আপনি কি করলেন বোকা মেয়ের মতো কথা বলিলেন, তাই হাসিলাম, বা তাই হাসিলাম মানে কি সো আই হ্যাভ লাভড। তাহলে দেখুন এখানেও কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্টই করলাম। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার দেখুন পরেরটা কি বলছে, এখানে বলছে
তোমার তো কেহ নাই বলিয়াছ, মানে একই ব্যাপার, সেই জাস্ট ফিনিশ, তাহলে আপনাকে প্রেজেন্ট পারফেক্ট লিখতে হবে। তুমি কাকে নিয়ে এই ঐশ্বর্য ভোগ করবে, তাহলে এটা কিন্তু ইন্টারোগেটিভ হবে এবং ফিউচার ইনডিফিনাইট হবে। দেখুন কিভাবে করেছে এটাকে, তোমার তো কেহ নাই বলিয়াছো, তার মানে কি ইউ হ্যাভ সেড দ্যাট ইউ হ্যাভ নো ওয়ান, মানে তুমি বলেছো যে তোমার কেউ নেই। উইথ, তারপর দেখুন এই যে পরেরটা বলছে উইথ হুম উইল ইউ এনজয় দিস ওয়েল, মানে তুমি কার সাথে এই সৌন্দর্য ভোগ করবে, মানে কি করলাম ফিউচার ইনডিফিনাইটের ইন্টারোগেটিভ সেন্টেন্স করলাম। তাই দেখুন উইলটাকে ফার্স্ট লিখলাম, উইল ইউ এনজয় দিস ওয়েলথ, মানে কার সাথে করবে, মানে উইথ হুম কার সাথে এনজয় করবে এই ওয়েলথটাকে, মানে এই ঐশ্বর্যটাকে ভোগ করবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারছি কি হচ্ছে। আচ্ছা দেখুন পরের সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে বলছে যে একাকী ঐশ্বর্য ভোগ হয়, মানে একাকী ঐশ্বর্য, এটা এখানে কিন্তু আবার সেই আপনাকে ইন্টারোগেটিভ সেন্সটাকে নিয়ে আসতে হবে। দেখুন এই যে ইন্টারোগেটিভ সেন্স কিন্তু আপনাকে কি করতে হবে, প্যাসিভ করতে হবে। দেখুন ক্যান দি ওয়েলথ বি এনজয়েড অ্যালোন, মানে একাকী ঐশ্বর্যকে ভোগ করা যায়। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারছি, ক্যান দি ওয়েলথ বি এনজয়েড অ্যালোন, মানে আপনাকে মডেল ভার্ব হিসেবে ক্যান, মানে মডেল যে অক্সিলারি ভার্বস ক্যান নিয়ে আসতে হচ্ছে এবং সেটাকে প্যাসিভ করতে হচ্ছে, তাহলে কিন্তু সেন্টেন্সটা কিন্তু ক্লিয়ার হবে। দেখুন ক্যান দি ওয়েলথ বি এনজয়েড অ্যালোন, মানে একাকী ঐশ্বর্যকে ভোগ করা যায়। ব্যাপারটা বুঝতে পারছি কি হচ্ছে। আচ্ছা পরের সেন্টেন্সে দেখুন কি বলছে, এখানে বলছে প্রফুল্ল অধপতন হইল, মানে কি প্রফুল্লের মাথা হেড হয়ে গেল, তাই না। দেখুন তাহলে দেখুন সেরকমই কিন্তু লিখলাম যে প্রফুল্লস হেড, মানে প্রফুল্লর মাথা বেন্ট ডাউন, মানে কি অধপতন হইল। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল, পাস্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু লিখলাম। ঠিক আছে দেখুন এখানে এই যে প্রফুল্লস হেড মানে সাবজেক্ট লিখলাম, বেন্ট ডাউন, যে বেন্ট এটা হচ্ছে সেকেন্ড ফর্ম, বিইএনটি বেন্ট ডাউন, তাহলে কিন্তু আমি সেকেন্ড ফর্মটাই কিন্তু লিখলাম। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা কি হলো। আচ্ছা পরের সেন্টেন্সে দেখুন কি বলছে, এখানে বলছে ভবানী বলিতে লাগিল, তাহলে ভবানী বলিতে লাগলো মানে কি ভবানী কন্টিনিউড, তাই না। তাহলে আপনাকে ফার্স্ট ইনডিফিনাইট লিখতে হবে ভবানী কন্টিনিউড এটাকে। তারপর দেখুন আবার যেটা যে ডিরেক্টটা শুরু হচ্ছে সেটা কি বলছে দেখুন, শোনো লোকে ঐশ্বর্য লইয়া ভোগ করে, কেউ নরকের পথ সাফ করে। দেখুন তো কীভাবে লিখছি দেখুন, ভবানী বলিতে লাগলো, মানে ভবানী কন্টিনিউড, মানে ভবানী বলিতে লাগলো কন্টিনিউ করলো, লিসেন মানে শোনো, লোকে ঐশ্বর্য লইয়া ভোগ করে, মানে কি সাম এনজয় ওয়েলথ, মানে কেউ কি করে ওয়েলথটাকে এনজয় করে, সাম ক্লিয়ার দি ওয়ে টু হেল, কেউ কি করে নরকে যাওয়ার পথ সাফ করে, মানে সাম ক্লিয়ার দি ওয়ে টু হেল। কীভাবে লিখছি দেখুন, প্রেজেন্ট ইনডিফিনাইট সেখানে কিন্তু লিখছি, দেখুন সাবজেক্ট তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম দেন অবজেক্ট, এখানেও দেখুন সেমভাবেই কিন্তু লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো। এবার দেখুন পরের সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে বলছে তোমার ভোগ করিবার জো নাই, মানে দেখুন মানে জো নাই মানে কি চান্স নেই, তাই না। তাহলে কি তোমার ভোগ করিবার চান্স নেই, মানে সুযোগ নেই, কেননা তোমার কেহ নাই। তার মানে দেখুন এখানে কীভাবে লিখেছি দেখুন, এখানে এইভাবে লিখলাম, দেখুন কি বলছে ইউ হ্যাভ নো চান্স টু এনজয়, মানে তোমার কোনো চান্স নেই এনজয় করার। ঠিক আছে, মানে জো নাই। ঠিক আছে, কেননা মানে কারণ তোমার কেহ নাই, তার মানে কি বিকজ ইউ হ্যাভ নো ওয়ান, মানে তোমার কেউ নাই। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো। আচ্ছা পরেরটা দেখুন কি আছে, এখানে বলছে তুমি পুণ্য সঞ্চয় করিতে পারো, ঠিক আছে, না হয় নরকের পথ সাফ করিতে পারো, কোনটা করিবে। দেখুন এই যে তুমি করিতে পারো, এই যে এইসব কথাগুলো বলছে, আপনি ক্যান ইউজ করতে পারেন বা আপনি মেও কিন্তু ইউজ করতে পারেন। দেখুন ইউ মে সেভ ভার্চু লিখতে পারেন বা ইউ ক্যান সেভ ভার্চু লিখতে পারেন, অর ইউ মে বা ইউ ক্যান ক্লিয়ার দি ওয়ে টু হেল, মানে মানে নরকের পথ সাফ করতে পারো। এবার হচ্ছে কোনটা করিবে, তার মানে কি আপনাকে ফিউচার ইনডিফিনাইটে লিখতে হবে এবং সেটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে দেখুন হোয়াট উইল ইউ ডু, মানে তুমি কি করবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো। আচ্ছা আমরা এবার যে প্রেসিটা আছে সেটা দেখবো, দেখুন ভালো করে একবার আপনারা এটাকে পড়ে নিন কি বলতে চাইছে। দেখুন এটা একটু পড়িয়ে দিই কি বলছে এখানে, এখানে বলছে যে কি দেখুন, এখানে বলছে আর রাইট মাইন্ডেড ম্যান উইল শ্রিঙ্ক, মানে নিজেকে সংকুচিত করে রাখে, একটা রাইট যে আর কি গুড ম্যান হয় সে, ফ্রম সিমিং টু বি হোয়াট হি ইজ, মানে সে কীরকমটা, সে যেরকমটা মনে করে নিজেকে সেরকমটা, হি ইজ নট, অর মানে কি হোয়াট হি ইজ নট, মানে সে যেটা নয় সেটা সে দেখানোর চেষ্টা করে না, সে কিন্তু সেখান থেকে নিজেকে কিন্তু সংকুচিত করে থাকে। অথবা কি বলছে দেখুন, প্রিটেন্ডিং টু বি রিচার দ্যান হি রিয়েলি ইজ, মানে সে এরকমটা ভানো করে না যে সে যেমনটা রিচার নয়, যেমনটা সে ধনী নয়, সেরকমটা কিন্তু ভানো কিন্তু করে না। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছি কী হচ্ছে। তারপরে দেখুন কি বলছে, এখানে বলছে অর অ্যাজুমিং আ স্টাইল অফ লিভিং দ্যাট হিজ সার্কামস্টান্স উইল নট জাস্টিফাই, মানে তার পরিবেশ বা তার মানে জীবনযাপন তাকে যেটা সাপোর্ট করে না, তাকে যেটা জাস্টিফাই করে না, সেরকমটা সে কিন্তু তার লাইফস্টাইলে কিন্তু দেখায় না। ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে। এবার দেখুন হি উইল হ্যাভ দি কারেজ টু লিভ অনেস্টি উইথ হিজ মিনস, মানে সে সাহস পায় কীরকম টু লিভ হিজ অনেস্টি, তার অনেস্টির মধ্যে বেঁচে থাকার, উইথ ইন হিজ মিনস তার যেমন সামর্থ্য তার মধ্যে সে বেঁচে থাকার চেষ্টা করে, এরকমটাই বলতে চাইছে। তারপর দেখুন রাদার দ্যান লাইভ ডিসঅনেস্টি আপন দি মিনস অফ আদার পিপল, মানে অন্য যে আদার্স পিপল তারা ডিসঅনেস্টির মধ্যে থেকে যেরকমটা করে সেরকমটা কিন্তু নয়। তারপর দেখুন ফর হি হু ইনকার্স ডেবস, মানে যে আর কি নিজেকে জর্জরিত করে ফেলে ডেবসের মধ্যে, ইনস্ট্রিভিং টু মেনটেন আর লাইফস্টাইল অফ লিভিং বিয়ন্ড হিজ ইনকাম, মানে তার ইনকামের বাইরে গিয়ে
সে যখন তার লাইফস্টাইলকে অন্য যে ডিসঅনেস্ট ম্যান সে যখন তার লাইফস্টাইলকে ইনকার্স করে ইন স্পিরিট অ্যাজ ডিসঅনেস্ট অ্যাজ দি ম্যান হু ওপেনলি পিক্স ইউর পকেটস, মানে এই যে ব্যাপারটা বলছে এখানে বলছে কি সে কিন্তু আপনাদের পকেট কেটেই বা আপনাদের পকেট থেকে কিন্তু সেই কাজটা করে এবং কি বলছে এই ডিসঅনেস্ট ম্যানটাই কিন্তু এই কাজটা করে, মানে ডিসঅনেস্ট ম্যানের যে স্পিরিট সেটাই কিন্তু ডিসঅনেস্ট ম্যানকে এই কাজটা করার মানে সাহস যোগায়। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু এটাই বলছে, মানে কি রাইট ম্যান কি করে আর ডিসঅনেস্ট ম্যান কি করে সেটাই কিন্তু এখানে বলছে। এবার দেখুন দি পোয়েট দি অনারেবল ম্যান অর অন দি আদার হ্যান্ড, মানে অনারেবল ম্যান যারা হয় তারা কি করে ইজ ফিউগাল অফ হিজ মিনস, মানে সে তার নিজের লিমিটের মধ্যে থাকে অ্যান্ড পেজ হিজ ওয়েজ অনেস্টলি, মানে তার যে পথ সে তার যে চলন চালন সেটা কিন্তু সে অনেস্টলি কিন্তু করে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখুন হি ডাজ নট সিক টু পোজ হিমসেলফ অফ অ্যাজ রিচার দ্যান হি ইজ, মানে সে কিন্তু নিজেকে শো অফ করে না যে সে সব থেকে বেশি ধনী, এরকম কিন্তু সে প্রিটেন্ডও করে না। অর রানিং ইন ডেপথস, সে তার নিজেকে ডেপ্টের মধ্যে মানে ঋণের মধ্যে জর্জরিত করে ফেলে না। এইভাবে কিন্তু সে কি করে যে ওপেন অ্যান অ্যাকাউন্ট উইথ রুইন, মানে সে এইভাবে জর্জরিত করে সে তার ধ্বংসের খাতা খোলে না বা সে নিজেকে ধ্বংস করে ফেলে না। তার মানে ব্যাপারটা কি বোঝা যাচ্ছে যে এখানে বলতে চাইছে কি একটা রাইট মাইন্ডেড ম্যান কি করে আর একটা মানে গুড অনেস্ট ম্যান কি করে, একটা ডিসঅনেস্ট ম্যান কি করে, এটাই কিন্তু বললো। তাহলে আপনি যখন এটা বুঝছেন ভালো করে, বোঝার পরে আপনি কি বুঝতে পারছেন দেখুন এটাকে ভালো করে পড়ার পরে আপনি চেষ্টা করুন একটা ভালো করে একটা টাইটেল দেওয়ার। যে আমি টাইটেলটা কি দিলাম দেখুন, এখানে লিখলাম কি অনেস্টি ইজ দি গ্রেট ভার্চু, মানে গ্রেটেস্ট ভার্চু। যেহেতু আমি দি লিখছি তাই আপনাকে সুপারলেটিভ ফর্মটা লিখতে হবে কি অনেস্টি ইজ দি গ্রেটেস্ট ভার্চু, মানে অনেস্টি হলো মহান একটা পুণ্য। ঠিক আছে, ব্যাপারটা বলতে পারলাম কি হলো। এবার দেখুন কিভাবে লিখেছে এটাকে এইভাবে লিখলাম। দেখুন কি বলছে এখানে লিখলাম যে দেখুন কি বলছে অ্যান অনেস্ট ম্যান ডাজ নট প্রিটেন্ড, তার মানে কি অ্যান অনেস্ট ম্যান ডাজ নট প্রিটেন্ড, মানে একটা অনেস্ট ম্যান যে সে কিন্তু ভান করে না টু বি রিচার দ্যান হি অ্যাকচুয়ালি ইজ, মানে সে বেশি ধনী হওয়ার মতো ভান করে না বা অভিনয় করে না, এরকমটা কিন্তু সে দেখায় না, মানে সে অ্যাকচুয়ালি যেটা সেটা কিন্তু সে দেখায়, তার থেকে বেশি কিন্তু সে দেখায় না। ঠিক আছে, হি লিভস উইথ রেসপেক্ট, মানে সে রেসপেক্টের সঙ্গে আছে উইথ ইন হিজ লিমিট, সে তার লিমিটের মধ্যে থেকে তার রেসপেক্ট সহকারে সে কিন্তু বেঁচে থাকে। এবার দেখুন হি নেভার বরোজ মানি টু শো অফ হিজ লাইফস্টাইল, মানে সে তার লাইফস্টাইলকে শো অফ করে না মানি বড় করে, অ্যান্ড দ্যাট নেভার সুটস হিম, মানে যেটা তাকে শ্যুট করে না সেরকমভাবে সে কিন্তু তার লাইফস্টাইলটাকে দেখায় না টাকা পয়সা ধার করে। ঠিক আছে, অনলি দি ডিসঅনেস্ট পার্সন, যারা ডিসঅনেস্ট পার্সন হয় ডাজ ইট, এটাই করে থাকে টু রুইন হিমসেলফ, তার নিজেকে ধ্বংস করার জন্য। তাহলে এই যে আপনি যেটা পড়লেন পড়ার পরে যে মানেটা বুঝলেন সেটাই কিন্তু আপনি এখানে নিজের ভাষাতেই কিন্তু প্রকাশ করবেন। ঠিক আছে, অন্যথা কিন্তু আপনি যখন এখান থেকে কিছু ধার করতে যাবেন কোনো কিছু, যে যেরকমভাবে লাইনটা আছে সেখান থেকে আপনি একটু কমপ্লেক্স করে একটু কম্পাউন্ড করে একটু জয়নিং করে আপনি যখন লিখতে যাবেন তখন কিন্তু আপনার খাতাটাকে কিন্তু সেইভাবে কিন্তু ট্রিট করা হবে। তো আপনি যখন নিজের থেকে লিখবেন তখনই কিন্তু সেটা অ্যাকচুয়ালি প্রেসে হচ্ছে, এটাই কিন্তু মানে প্রেসের অ্যাকচুয়াল ব্যাপারটাই কিন্তু এটাই যে আপনি কি বুঝছেন ব্যাপারটা সেটাই কিন্তু আপনি সেখানে লিখে আসুন, মানে পরীক্ষায় লিখুন। ঠিক আছে, তো ব্যাপারটা বলতে পারলাম কি হলো। আপনার যদি এখনো কোনো প্রবলেম থেকে থাকে এই জায়গায়, তো ব্যাপারটাকে আরেকবার ভালো করে বুঝুন, বোঝার পর তারপরে দেখুন নিজের থেকে লিখুন, দেখুন ঠিকঠাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনার যদি মনে হয় যে এই চ্যানেলটা থেকে আপনারা খুব উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রচুর মাত্রায় শেয়ার করবেন বন্ধুদের সাথে বা বিভিন্ন রকম গ্রুপে, তাহলে আমরা এইটা থেকে আরও মোটিভেট হই নতুন করে এরকমভাবে এত এফোর্টস দিয়ে ভিডিও বানানোর। তো ভিডিওটা যদি মনে হয় যে ভালো লেগেছে তাহলে আপনার একটা অবশ্যই লাইক করবেন। আর এখানেই তাহলে শেষ করলাম, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।